নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার নতুন করে শুরু হচ্ছে জব কার্ডের আবেদন। কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কী কী জমা দিতে হবে, কোথায় জমা দেবেন, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই সেই আবেদনপত্র, দেখুন এখানে কি লেখা আছে, জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র। আপনারা জানেন 15, 16, 17 এই 3টে তারিখে আপনাদের এলাকায় হতে চলেছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? যাদের জব কার্ড নেই তারা আবেদন করতে পারবেন। যাদের জব কার্ড একসময় ছিল অথচ ডিলিট হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন। এই ফর্মের মাধ্যমে, এই আবেদনপত্রের মাধ্যমে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। তো চলুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, সঙ্গে কী দিতে হবে সেগুলো এক এক করে আপনাদেরকে বলে দিই। কী লেখা আছে দেখুন, সমষ্টি উন্নয়ন আধিকারিক। এখানে আপনাদের যে ব্লকের নাম এখানে লিখবেন। এখানে ব্লকের নাম লিখলেন, তারপর এখানে বিষয় লেখা আছে জব কার্ডের জন্য আবেদনপত্র। আমি এখানে আবেদনকারীর নাম এখানে হবে, তার পিতা স্বামী নাম এখানে লিখতে হবে। যদি পুরুষ হন তাহলে স্বামীটা কেটে দিন, এখানে পিতার নাম লিখুন। যদি কোনো স্ত্রীলোক হন তাহলে পিতা কেটে দিতে পারেন, সেখানে স্বামীতে টিক মারতে পারেন। কমা দেওয়া আছে একটা, এখানে ড্যাশ গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের একজন নাগরিক, এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আসছি। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারে কোনো জব কার্ড নেই অথবা ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি করবেন, বাদবাকিটা কেটে দেবেন। ধরুন আপনার একদমই জব কার্ড নেই, তাহলে ছিল কিন্তু ডিলিট হয়ে গেছে, এটা আপনারা কেটে দিন। এবার আমি বা আমরা একজন যদি ইনক্লুড করতে চান, একজনই, তাহলে আমিতে টিক দেবেন। যদি পুরো অনেকজনের নাম থাকে তাহলে আমরাতে টিক দেবেন। আমরা এমজি এনআরজিএস আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ শ্রমিক হিসাবে আবেদন করতে চাই। এটা খেয়াল করুন, দক্ষ, অদক্ষ আর অর্ধদক্ষ এই 3 রকম ক্যাটাগরি আছে, স্কিল্ড, সেমি স্কিল্ড আর আনস্কিল্ড। সাধারণত জব কার্ড যাদের দেওয়া হয় তাদের কিন্তু এই অদক্ষতে দেওয়া হয়ে থাকে। দক্ষ এবং অর্ধদক্ষতে দিলে আপনাদের বেশি চান্স থাকবে আপনারা পাবেন না জব কার্ড। আপনারা কি করবেন, অদক্ষতে টিক দেবেন, এই দুটো কেটে দেবেন। এটা করলেন। অনুগ্রহপূর্বক আমার বা আমাদের, যদি একজন হয় তাহলে আমাদের টিক দিলেন, আর না হলে আমাদেরকে টিক দেবেন। আবেদনটি গ্রহণ করুন, আমাদের পরিবারের সকল তথ্যই এই আবেদনের সাথে যুক্ত করা হলো এখানে বলে এখানে আবেদনকারী সই করবেন আর এখানে পুরো নামটা লিখবেন। চেষ্টা করবেন এই জায়গাগুলো ইংরেজিতে ফিল আপ করার, কারণ যেহেতু এমজি এনআরজিএস সফটে এন্ট্রি হবে, এখানে বাংলায় লিখলে সেটা মুশকিল হয়ে যায়, কোনো সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়। ফলে আপনারা চেষ্টা করবেন একটা দুটোই যেহেতু তথ্য আপনারা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। তো এটা হলো, এখানে নাম সই করলেন, এখানে পুরো নামটা লিখবেন আর এখানে মোবাইল নাম্বারটা লিখবেন। ইংরেজিতে লিখলে এখানে ক্যাপসে লিখবেন, অর্থাৎ বড় হাতের লিখবেন। এখানে টানা হাতে যেভাবে সই করেন সেইভাবে করবেন। এই গেল। এবার কি আছে, নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। কি দিতে হবে আপনার আবেদনপত্রের সাথে? ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা দিতে হবে আর জাতি শংসাপত্র যদি থাকে আপনাদের তবেই দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এইবার খেয়াল করুন, এই যে ভোটার কার্ডের কথা লেখা আছে, যে ভারতবর্ষের নাগরিকের যে ব্যাপারটা রয়েছে, ভোটার কার্ডে যা নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এসআইআর এর নাম থাকলে তাদেরটাই অ্যাকসেপ্ট করা হবে। এসআইআর এ যদি নাম না থাকে তাদের এই আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না। এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। তাহলে যদি আপনাদের এসআইআর নাম থেকে থাকে এই ভোটার কার্ড দেবেন, সঙ্গে যে ভোটার ইনফরমেশান স্লিপ যেটা আপনাদের ভোট দেওয়ার আগে বাড়িতে এসে বিএলও দিয়ে গিয়েছিলেন সেটা সঙ্গে সংযুক্ত করে দেবেন। আর যদি একান্ত এটা না থাকে তাহলে ভোটার লিস্ট ডাউনলোড করেও দিয়ে দেবেন। তাহলে এই গেল ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর আপনাদের কাস্ট সার্টিফিকেট। যদি দিতে চান তো দিতে পারেন। এই ফর্মের সাথে আরও একটা ফর্ম আছে, পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এই ফর্মেও ঠিক একই রকমভাবে আবেদনকারী নাম লিখবেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলি সাধারণত হয়। পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন, পরিবারের প্রধান সদস্যের নাম এখানে লিখবেন। বর্তমান ঠিকানাটা লিখলেন গ্রাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড। দেখুন এই যে সংসদ যেটা, এটা আপনারা অনেকে হয়তো জানবেন না, এটা একদম ভুল করবেন না। সংসদ ওয়াইজ কিন্তু আপনাদের জব কার্ড ইস্যু হবে। সংসদ যদি না জানেন লিখবেন না, আপনারা গ্রাম পঞ্চায়েতে যাবেন, আপনাদের সংসদ নাম্বারটা জেনে নেবেন, তারপরে সংসদ লিখবেন। আর যদি একান্তই না যেতে চান, WBPMS
WBPMS এই ওয়েবসাইটটা থেকেও আপনারা আপনাদের সংসদ নাম্বার জেনে নিতে পারবেন। একদম ভুল করবেন না এটা। আপনারা মৌজান যে নেম সেটাও তো জানতে পারেন, কিন্তু সংসদটা আপনাদের অনেকেরই আয়ত্তে নেই যে কত নাম্বার সংসদ। এটা কিন্তু বুথ নাম্বার নয়, ভালো করে মনে রাখবেন, এটা বুথ নাম্বার নয়। যে পার্টে ভোট দিয়েছিলেন সেই পার্ট নাম্বার কিন্তু এটা নয়, এটা আলাদা। গ্রাম পঞ্চায়েত এগুলো তো লিখলেন। এবার পরিবারের সদস্যদের তথ্য। পরিবারের সদস্যদের নাম বড় থেকে ছোটো ওয়াইজ সাজাবেন। অর্থাৎ পরিবারের প্রধানের নাম দিলেন এখানে, যার বয়স 18 থেকে 60-এর মধ্যে। তারপরে তার স্ত্রী হতে পারে, তারপরে তার ছেলে, তারপরে তার মেয়ে, বৌমা, এইভাবে পরপর দিতে পারেন। এখানে দেবেন জন্ম তারিখ, তার জেন্ডার কি স্ত্রী না পুরুষ সেটা দেবেন। যদি কাস্ট অ্যাপ্লাই হয় তাহলে সেটা এখানে লিখবেন। ভোটার কার্ডের পুরো নাম্বারটা এখানে লিখবেন। আধার কার্ডের নাম্বার পুরো লিখবেন। আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার দেবেন, যদি সেম মোবাইল নাম্বার হয় সবাইকে সেম দিয়ে দেবেন। আর ব্যাংকের তথ্য, ব্যাংকের কোন নাম, শাখার IFSC কোড পুরোটা লিখবেন এখানে। এর মধ্যে যদি না ধরে সাইডে লিখে দেবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকের এইভাবে ফিল আপ করবেন। কি বলা হচ্ছে তার নিচে ঘোষণা করা হচ্ছে, উপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা মেনে নিতে আমি বা আমরা বাধ্য থাকবো। এটা আপনি ঘোষণা করলেন, করে সেই আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ এখানে যিনি স্বাক্ষর করেছিলেন তিনি আবার এখানে স্বাক্ষর করবেন। ঠিক একই রকমভাবে এখানে ক্যাপসে নাম লিখবেন, বড় হাতে নাম লিখবেন। এই ফিল আপটাও কিন্তু আপনারা ইংরাজিতে করার চেষ্টা করবেন, বাংলাতে করবেন না, এটা আমার পরামর্শ। এবার এইটা জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু এই রিসিপ্ট দিয়ে দেওয়া হবে, এই কপিটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং এখানে একটা ইউনিক নাম্বার দিয়ে দেওয়া হবে, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেটা যেরকমই হোক একটা দিয়ে দেবে। আপনাদের কাছে এই কপিটা রাখবেন। এর সাথে আরও একটা ফর্ম আছে, এই ফর্মটাও আপনাদেরকে দিতে হবে। টোটাল 3 পাতার ফর্ম। এটা কি আধার কনসেন্ট ফর্ম। আধার কনসেন্ট ফর্ম দিতে হবে। আধার কনসেন্ট ফর্ম কাদের কাদের দেবেন? এখানে আপনার নাম লিখলেন, লেখার পরে জব কার্ড নাম্বার, দেখুন জব কার্ড নাম্বার তো এখনও হয়নি, আপনার অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, ফলে এই নাম্বারটা ফাঁকা রাখবেন। এখানে আধার নাম্বার দেবেন, নাম্বার দিয়ে এখানে কি করবেন, এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন দেবেন, অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দেবেন। আর এখানে বড় হাতে গোটা গোটা করে নাম লিখবেন। বাংলাতেও আছে, যদি চাইলেন এটাও দিতে পারেন, এই অংশটাও দিতে পারেন। এবার এটা কটা হবে, এখানে ফ্যামিলি মেম্বার যতগুলো আছে 1 2 3 4 5 পাঁচজনের নাম যদি আপনি এখানে দিয়ে থাকেন, এই আধার কনসেন্ট কিন্তু 5টা হবে। যতজনের নাম যুক্ত করতে চাইছেন তাদের সবার কিন্তু আধার কনসেন্ট দিতে হবে। তো এই হলো ফর্ম, আপনারা ফিল আপ করে কোথায় জমা দেবেন? জনকল্যাণ শিবিরে। 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির হতে চলেছে। কোথায়? আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনাদের এলাকায় কোথায় জনকল্যাণ শিবির হতে চলেছে, সেখানে আপনারা জমা দেবেন। আর আপনাদের জব কার্ড আদৌ আছে কি না, এমনটা হতে পারে আপনাদের কাছে হয়তো জব কার্ড নেই কিন্তু জব কার্ড নাম্বার আছে, সেক্ষেত্রে আপনাদেরকে এই আবেদন করতে হবে না। আর আপনার নাম্বার আছে কি না, জব কার্ড আদৌ আছে কি না, সেটাও যদি আপনি না জানেন তাহলে NRGS-এর ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি সেটার বিষয়ে কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই ফর্মের PDF কপি ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে, আপনারা এখান থেকে নিয়ে ডাউনলোড করে আর প্রত্যেকের এই কপিগুলো দিয়ে জনকল্যাণ শিবিরে জমা করবেন। যদি আপনাদের এটা অ্যাকসেপ্ট হয় তাহলে আপনারা জব কার্ড পেয়ে যাবেন পঞ্চায়েত থেকে। যদি রিজেক্ট হয়, কেন যে রিজেক্ট হলো সেই কারণ আপনাকে কিন্তু জানাতে বাধ্য থাকবে আপনার গ্রাম পঞ্চায়েত। তো এই ছিল আজকে তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।